এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। দেখতে দেখতে কেটে গেল রোজার মাস। চাঁদ রাতে সবাই মিলে চাঁদ দেখতে বের হবে। গ্রামের রাস্তা ধরে অনেক দিন হাঁটা হয় না। রুষার ঘড়িতে বিকেল 4টা। কিছুক্ষণ আগেই গ্রামে এসে পৌঁছেছে পুরো পরিবার। গ্রামের পরিবেশ রুষাকে মুগ্ধ করেছে। ইর্তিজাতে শান বাঁধানো পুকুর ঘাট, পাশে আম জাম তেঁতুল গাছ। দাদি মারা যাওয়ার পর আর গ্রামে আসা হয়নি রুষার। উঠানে সবাই মিলে বসেছে। ইর্তিজার ক্লান্ত লাগাতে ঘরে চলে গিয়েছে। রুমে এসে ফ্যান ছেড়ে শুয়ে পড়েছে। এরই মাঝে রুষা দুবার পেয়ারা গাছটার দিকে তাকিয়ে বলে, উপরের পেয়ারাটা সুন্দর না ইশরা? খাবি ইফতারে? হ্যাঁ, কিন্তু কিভাবে পারবে? একদম উঁচু ডালে তো। রুষা আশপাশটা লক্ষ্য করে দেখলো কোনো লাঠি বা কিছু পায় কিনা। নাইসা চুপচাপ দাঁড়িয়ে আছে একপাশে। পুরো উঠোনে এখন 3টে মানুষ। রুষা ইশরার দিকে তাকিয়ে বলল, পেয়ারাটা কি টসটসে, আমি উঠি উপরে, বেশি দূর না তো। ভাই বকবে ভাবি। তোর ভাই দেখবে না, সে ঘুমায়। রুষা গুটি পায়ে এগিয়ে গেল গাছের কাছে। মাত্র গাছে পা দিবে, ঠিক তখনই পিঠে একটা হাতের আভাস পেল। দুবার শক্ত ঠোক গেল। মনের ভেতর জানান দিল আজকে কপাল নিচে দুঃখ আছে। আতুল কুশ্রি পড়ে বুকে ফু দিল। মনে মনে দোয়া পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বুকে থুথু দিয়ে পেছন ফিরে দেখলো দাদি মনিহার বেগম দাঁড়িয়ে আছে, হাতে লাঠি। অভিমানী স্বরে বলে উঠল, তোর সাহস কথা নাথবো, জয় দাদা আইয়া দেখলে তোর হাত পা ভাঙ্গা ঝুলাইয়া দিত। এই তোরা কি খাড়াই খাড়াই নাটক দেহ? ওরে আটকাস নাই কেন? তখনই ইর্তিজা বাড়ি থেকে বেরোয় সোজা পেয়ারা গাছের সামনে এসে দাঁড়ালো। পরনে স্লিভলেস ক্যাজুয়াল ম্যানেজ টি শার্ট এবং নাইকি ট্রাউজার। সাধারণত ঘুমাতে গেলে বা এক্সারসাইজ করার সময় পরে। চোখ মুখ ভরা গম্ভীর ভাব। কোনো দিকে না তাকে সোজা গাছের নিচে ডালে এক পা দিয়ে উপরের উঠে 3টা পেয়ারা পেরে নিচে নেমে আসে। রুষার দিকে ক্রুদ্ধ চোখে তাকে ঈশ্বর হাতে পেয়ারা 3টে দিয়ে বলে, কাণ্ডজ্ঞান তো এই জন্মেও হবে না তোদের। আবার যে একটা কুকর্ম ঘটাতে যাচ্ছিলি, বুঝতে পেরেও আমাকে না ডেকে সাই দিচ্ছিলি কেন? ভাই আসলে হয়েছে কি, মানে ভাবি গাছটা দেখছিল, জীবনে দেখেনি এমন গাছ, তাই না ভাবি? মনিহার বিবি বেকুব বনে গেছে নাতনির আবল তাবল বকা শুনে। রুষা চোখ বন্ধ করে মনে মনে দোয়া দুরুদ সব পড়ছে। ইর্তিজা বোনকে দেখে রুষার দিকে তাকালো, চোখ বন্ধ দেখে বলল, যত দোয়া বাচ্চাকাল থেকে এখনো অবধি শিখে রেখেছেন সবগুলোই পড়ে নেন। কখন কি আকাম করবেন আর আমি গিয়ে চট থাপ্পড় মারবো তা তো ঠিক ঠিকানা নেই। অ্যাডভান্স দোয়া পড়ে রাখলে কাজে লাগতে পারে পরবর্তীতে। কথা শেষ করেই রুষার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রুমে। ফ্যাল ফ্যাল করে রুষা পেছনে দাঁড়িয়ে দাদি এবং ইশরাকে দেখছে। দাদি মুচকি মুচকি হাসছে আর রুষা গাল ফুলিয়ে আছে। রুমে এনে দরজা লাগিয়ে সোজা রুষার লাগেজ খুলছে। লাগেজ থেকে একটা ওড়না বের করে ওর হাত দুটো শক্ত করে বেঁধে ওড়নার বাকি অংশটুকু নিজের হাতে ধরে শুয়ে পড়ল। করার নির্দেশ ছিল, চুপচাপ বসে থাকুন, আমি উঠলে তখন উঠবেন। রুষা কাঁদো কাঁদো গলায় বলল, মানুষ পাগল বেঁধে রাখে, আমি কি পাগল? কোনো অংশে কমও না। পাগলও নিজের ভালো বুঝে। সেদিন যেভাবে গাছ থেকে আমার বুকের উপর পড়েছেন, একবারও কি জিজ্ঞেস করেছেন আমি ব্যথা পেয়েছি কিনা, আমার কোথাও লেগেছে কিনা? তা কেন করবেন? মন তো সারাক্ষণ দস্যিপনায় থাকে। রুষার হঠাৎ মনে হলো আসলেই তো একেবারও জিজ্ঞেস করা হয়নি। এখন জিজ্ঞেস করলে কি রাগ করবে? রুষা মিনমিনে গলায় বলল, আমি আসলে বাসার ঝামেলাগুলোর জন্য খেয়াল করিনি কোথায় ব্যথা লেগেছে। ইর্তিজা রুষার দিকে তাকিয়ে দেখলো চোখ দুটো ছলছল কুচকি বাচ্চাদের মতো। কেমন করে যেন মিনমিন গলায় বলছে, কথা বলার সময় এত আদর লাগে কেন? এই মেয়ে সামনে থাকলেই ইর্তিজা এলোমেলো হয়ে যায়। গজদন্ত বের করে হাসলে মনে হয় বুকের ভেতরটা টিং টং ঘন্টা বাজছে। মানুষেরা কি প্রেমিকার জন্য মন এমন হয়? অথচ
ওর তো বিয়ে করা বউয়ের জন্য হচ্ছে, তবুও ভালো পরনারীর জন্য তো নয়, একান্ত ব্যক্তিগত মানুষটার জন্যই হচ্ছে। ইর্তিজা মুচকি হাসি দিয়ে বলে, শুবেন আমার পাশে, একটু ঘুমাবো, মাথা ব্যথাটা বাড়ছে। হাতটা খুলুন, পালাবো না। দুজনেই হাসল। হাত খুলে দিতেই রুষা শান্ত ভদ্র মেয়ের মতো চুপচাপ শুয়ে পড়লো হাসি দিয়ে। ইর্তিজার চুলে হাত বুলিয়ে দিতে দিতে নিজেই ঘুমিয়ে পড়লো। অপরদিকে ইর্তিজার চোখে ঘুম হারিয়ে গিয়েছে। আগামীকাল ঈদ, ভাবছি কিভাবে বিয়ের প্রথম ঈদ স্মরণীয় করে রাখা যায়। এবার রুমাইসার দাদাবাড়িতে প্রথম ঈদ। রুকাইয়ার শ্বশুর শাশুড়ি দুজন অসাধারণ মানুষ, শিক্ষিত মার্জিত। রুকাইয়াকে আজ অব্দি কোনো কঠিন রুল দেয়নি শাশুড়ি। অন্যদিকে মামি আদরের মেয়ের মতো বুকে আগলে রেখেছে। জাত খাটে বসে মেয়ের সাথে খেলছে। চোখের সামনে ভেসে উঠলো সেদিনও স্মৃতি, যেদিন রিজাইন লেটার মেল দিল। পরদিন রুকাইয়া এবং মেয়ে সহ ক্যাম্পাসে যায়। অনেক জায়দের সাথে পরিবারকে দেখে হতবাক, স্পেশালি রুমাইসাকে কল্পনাই করতে পারেনি। ডিপার্টমেন্টে গিয়ে দেখা করে আসে। সকলের সাথে বাসে আসার সময় জায়দের সাথে সেই স্টুডেন্ট রুকাইয়াকে বলে উঠল, দড়ি বেশি টেনো না পিচ্চি, হাত তোমার কাটবে। তোমার স্যারের নাম আমার নামের সাথে জড়িত, এত সহজে তুমি কবজায় আনবে কি করে? এর আগেই যে কবজি ভেঙে দিব। রুকাইয়া হেসে বলে। মেয়েটা ফুঁসে উঠল। রুকাইয়া বেরিয়ে আসলো। সেদিন জায়দ দেখেছিল বউয়ের সেই রূপ। এর আগে কখনো এভাবে জ্বলে উঠতে দেখেনি মেয়েটাকে। মেয়েরা সবকিছুর ভাগ দিতে রাজি, স্বামী নয়। রুকাইয়ার ডাকে ধ্যান থেকে ফিরে এলো। মেয়েকে কোলে দিয়ে যেতে চাইলে আটকে দেয় জায়েদ। জায়েদ পেছন থেকে রুকাইয়ার হাত ধরে বলে, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি। একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে। তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। আমার আসমানি, তুমি কি জানো রুকু তুমি আমার সবটুকু প্রাপ্তি। আমি জীবনে দুবার জিতেছি, একবার রুকায়া নামক প্রিয় নারীর স্বামী হয়ে, আরেকবার রুমাইসা নামক মিষ্টি জান্নাতের পিতা হয়ে। রুকাইয়া মিষ্টি এসে বলে, আর আমি সন্তুষ্ট তোমাকে আমার সন্তানের বাবা হিসেবে পেয়ে। তুমি হয়তো জানো না আমার জীবনে তুমি কতটা ভ্যালু রাখো, তবে বাবার পরে প্রথম পুরুষ তুমি, যাকে আমি আমার মন থেকে শ্রদ্ধা করি। এই যে আমরা পড়েছি না, আল্লাহ যদি এখনই আদেশ দেন তোমার নামে সেজদা দিতে, আমি এক মুহূর্ত সময় অপচয় করব না। জায়েদ বিছানা থেকে উঠে সরাসরি এক ঝটকায় বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় স্ত্রী ও নারীটিকে। এত বড় একটা কথা বলবে ভাবতে পারিনি। বুকের সাথে চেপে ধরে মাথা। মেয়েটা কেমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। জায়েদের দু চোখে সুখের অশ্র। কি এমন ভালো কাজ করেছিল যার জন্য আল্লাহ পৃথিবীটাকে এতটা সুখময় করে দিয়েছে? এই সুখের অন্ত নেই। জায়েদের স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার কোনো হিসেবই নেই। প্রতিটা মোনাজাতে থাকবে সেই কৃতজ্ঞতা প্রকাশের দোয়া। ঈদের চাঁদটা জলজল করছে। সবাই মিলে একসাথে বাড়ির উঠোন থেকে দেখতে পাচ্ছে ঈদের চাঁদ। এই খুশিটা আনন্দের, খুশির সংযমের খুশিটা, সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার। ঈদ আনন্দ সবার। ইর্তিজা রুষার পেছনে দাঁড়িয়েছিল। রুষা কি যেন বলছে হাত নাড়িয়ে নেড়ে ইশরাকে। ইশরা নিজেও অনেক এক্সাইটেড। কয়েক বছর পর গ্রামে ঈদ করাতে সবারই আজ খুশি মন। সন্ধ্যায় ইর্তিজা, নাফিস এবং জামাল তিনজন বাজারের দিকে গেল। বাজারে গিয়ে অনেকের সাথে পরিচিত হলো ওরা। এই বাজারের মিষ্টি অনেক বিখ্যাত। ইর্তিজা মিষ্টি তুলনামূলক কম খায়। এখানকার চন্দ্রনাথ মামা মিষ্টি খাওয়ার জন্য জোর করেছিল। একটা খাওয়ার পর ইর্তিজার ভালো লাগলে বাড়ির জন্য নিতে চাইল। জামাল জানালো সকালে বাড়িতে গরম গরম মিষ্টি চলে যাবে, অর্ডার দেওয়া আছে, এখন লাগবে না। এরপর বাজারেও রং বেরঙের ড্রেস, চুড়ির দোকান ঘুরে দেখলো সবাই। অনেকদিন পর ইর্তিজা গ্রামের বন্ধুদের সাথে দেখা হলো। তখন জামাল চলে গেল অন্য কাজে। নাফিস ইর্তিজাকে দেখছে কিভাবে সবার সাথে মিশে যেতে পারে। কি সুন্দর অবলীলায় কথা বলছে। আগে হলে নাফিস এই কাজটা করতেই পারতো না, কিন্তু এখন বুঝতে পারছে
কেন বাবা দেশে আসার জন্য অস্থির হয়ে থাকে। বাড়িতে ফেরার আগে ইর্তিজা নাফিসকে দোকানে বসে কিছু জিনিস কিনল। বাড়িতে ফিরেই সোজা রুমে চলে গেল। ইশরা ভাইয়ের রুমেই ছিল, গল্প করছিল রুষাকে দেখে। ভাইকে দেখে উঠে দাঁড়ায়। ইর্তিজা বসার জন্য ইশারা দিয়ে বলে, বস, আমি পরে আসবো। ইশরা চলে গেল। রুষা উঠে দাঁড়ালো। ইর্তিজা রুম লক করে দিয়ে প্যাকেটটা রুষার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি খুব ভালো কিছু আনতে পারি না, ব্যাগটা খুলে দেখুন, কিছু জিনিস এনেছি। রুষা কৌতূহল নিয়ে ব্যাগ খুলে দেখতে লাগলো। প্রথমে একটা বক্স বের হলো। বক্সটা গাম টেপ দিয়ে ভালোভাবে করে মোড়ানো। বক্সটা একপাশে রেখে পুনরায় ব্যাগ ধরতে দেখতে পেল টকটকা লাল শাড়ি, দুমুঠো লাল রেশমি চুড়ি, একটা আলতা আর একটা খোপার গাছা। রুষা হা হয়ে গেল। ইর্তিজা ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমি নামাজ পড়ে আসবো। বক্সে মিষ্টি আছে, অল্প নিয়ে এসেছি, এখনই খেয়ে ফেলবেন। আগামীকালকের জন্য অনেক অর্ডার দেওয়া আছে। আমি এখন একটু বাইরে যাচ্ছি চাচ্চুর সাথে। রাতে ডিনারের পর রেডি হয়ে থাকবেন এগুলো পরে। আপনাকে লাল শাড়িতে দেখার সৌভাগ্য এখনো আমার হয়নি মিসেস ইর্তিজা। ঘড়িতে রাত 10টা। সবাই খাবার টেবিলে বসেছে। ইর্তিজার ফোনে রাহিদের মেসেজ চেক করে খাবারের প্লেট থেকে হাত তুলে ফোনে সার্চ শুরু করলো। কয়েকবার সার্চ দেওয়ার পর পুনরায় দিল, হচ্ছে না দেখে অন্য আরেকটা কোড দিল। ঠোঁটের কোণে হাসি। মনিহার বিবি জিজ্ঞেস করলো, কিরে দাদা, হাসিস কে? রুষার দিকে তাকিয়ে বলেই উঠল, Congratulations, future Dr. Rukhsa Rusha, for successfully passed your third proof. পাশ করে ফেলেছেন। রুষা বড় বড় চোখ করে অবাক হয়ে তাকিয়ে রইল। ও কি ঠিক শুনলো? হ্যাঁ ঠিকই তো। জসিম সাহেব আলহামদুলিল্লাহ বলে উঠলেন। খুশিতে পকেট থেকে একটা নোট বের করে রুষার হাতে ধরিয়ে দিলেন। ইর্তিজাকে প্রশ্ন করলেন, ইতি, তোমার কি অবস্থা? আব্বু, সার্ভার প্রবলেম। রুষা ফোন হাতে ওদের ফেসবুকে গ্রুপে ঢুকলো। গ্রুপে অনেক মেসেজ, একটার পর একটা। সবাই পাশ করেছে ইর্তিজা ছাড়া। ইর্তিজার রেজাল্ট শো করছে না। সবাই খুঁজছে কিন্তু পাচ্ছে না। রুষা টেবিলে সকলের সামনে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি মাহির চাচুকে ফোন দিচ্ছি, আমার আপনার রেজাল্ট লাগবে। পাগলামি করবেন না, হয়তো আমার কোনো সাবজেক্ট খারাপ হয়েছে, আগামী বছর আবার দিব, সমস্যা নেই। এতদিনের পরিশ্রম এভাবে বিফলে গেল। রুষা ইর্তিজার ভেতরের কষ্টটা বুঝতে পারছে। একটা মেডিকেল স্টুডেন্টের জন্য প্রফেশনাল এক্সাম ফেল করা মানে একটা বছর পুরো লস। রুষা খাবার টেবিল থেকে উঠে রুমে চলে গেল। সবাই পাস করে গেল অথচ ইর্তিজা ফেল করবে এইটা মেনে নিতে পারছে না। ইর্তিজা নিজের ভাগ্যের উপর হাসছে। ওর জীবনে বুঝি অপ্রাপ্তি শুরু। ঝর্ণা খুব জোরেই বলে উঠল, অলক্ষী ডেকে নিজেরাই এনেছো, জীবনে ফেল হওয়া তো সবে শুরু। ইর্তিজা ক্রুদ্ধ চোখে চাচির দিকে তাকাতে নাইসা বলে উঠল, আম্মু তো ভুল কিছু বলেনি জয় ভাই, যা হয়েছে ভালো হয়েছে। আপনার একটা ভুল ধারণা ছিল। আপনি তো এমনভাবে বউ বউ করতেন, আশপাশটা ভুলেই যেতেন। আমাকে সেদিন অপমান করতেও ভাবলেন না। বউ আসার পর একটার পর একটা দুর্দিন আসছে। ঈদের আগের রাতটাও ভালো কাটলো না। জামশেদ নাইসাকে খুব জোরে ধমক দিল। নাফিস বাবাকে থামিয়ে বলল, ইর্তি ওর প্রফে ফেল করলে সেটার সাথে রোষা ভাবির কি সম্পর্ক বোঝা আমাকে। ওর পরীক্ষা তো ও দিয়েছে। এনিওয়ে, তুই চরম বেয়াদবি কার কাছ থেকে শিখছিস যে মুখে মুখে জবাব দিচ্ছিস? আম্মু, তোমার মেয়েটা এত আনকালচার্ড কবে থেকে হলো? নাইসা খেপে জবাব দিল, তুমি কবে থেকে ওনাদের পক্ষে কথা বলো? রুষাকে দেখে বুঝি তোমার চোখও ঠিক নেই? অবশ্য চোখ তোমার আগেও ঠিক ছিল না। ইর্তিজা মুখের দিকে তাকিয়ে আছে নাইসার। ততক্ষণে নাইসার গাল লাল করে ফেলেছে নাফিস। ইর্তিজার মাথায় একটা কথাই ঘুরছে, এত বড় অ্যাক্সিডেন্ট কি করে হলো? প্রফ তো ভালোই দিয়েছিল। আল্লাহ যা করেন ভালোই করেন। আল্লাহর নাম নিয়ে দ্বিতীয়বার রোল টাইপ করলো, সেম দেখায়। বারবার সার্ভার শো করছে এরর, রেজাল্ট আসছেই না ওর। ফোনটা হাতে থেকে এক টেবিলে পাশে রেখে কপালে দুহাত ঠেকিয়ে বসে আছে। এমত অবস্থায় রুষা রুম থেকে বের হলো, চোখগুলো ফোলা, মুখে রক্তিম আভা, নাকের ডগা ফুলে লাল হয়ে আছে। ধরা গলায় বলল, আপনিও আমাকে দোষী ভাবছেন? জসিম সাহেব উঠে বললেন,
রুষা এখন এসব থাক, আগামীকাল ঈদ, এগুলো নিয়ে পরে ভাবা যাবে কেমন? নীলার চোখে পানি আজ অব্দি যে ছেলের জন্য কোনো কথা শুনতে হয়নি সেই ছেলে প্রফের মতো পরীক্ষা খারাপ করেছে ভাবতে ভেতরটা হুহু করে উঠল। রুষা ইর্তিজার কাছ থেকে কোনো জবাব না পেয়ে চোখে জল ছেড়ে দিল, দু হাতে মুখ ঢেকে কেঁদেই দিল শব্দ করে। ইর্তিজা মূর্তি চমকে গিয়ে ঘাড় ফেরালো, বুঝতে পারলো ওর উপেক্ষা নিতে পারেনি মেয়েটা। নিজেকে আরো কঠিন করে সবটুকু অনুভূতি লুকিয়ে রুষাকে জড়িয়ে ধরে বলল, আরে পাগলি, কাঁদছিস কেন? ইর্তিজা যে হুঁশে নেই, পরিবারের কারো বুঝতে বাকি নেই। রুষা বুক থেকে মাথায় তুলছে না। তৎক্ষণাৎ মায়ের স্যার ফোন। ইর্তিজা ফোনের স্ক্রিনে নাম দেখেই চোখ বুজে ফেলল। স্যারকে কি জবাব দিবে? রিং বাজতে বাজতে ফোন কেটে গেল। পুনরায় রিং বাজলো, এবার কল এসেছে মোফাজ্জল স্যারের। ইর্তিজা দেরি না করে ফোন ধরল। স্যারের রাগত স্বর, কি হলো ইর্তিজা? এতক্ষণ হলো ফোন দিলেও না, আর কল দিলে ধরছো না। আসসালামু আলাইকুম স্যার। আসলে স্যার ডিনার করছিলাম তো। রেজাল্ট দেখোনি? ইর্তিজা শক্ত ঠোক গেল, গলা শুকিয়ে আসছে। শুষ্ক গলায় উত্তর দিল, স্যার রোল টাইপ করেছি কিন্তু এরর দেখাচ্ছে। রুলটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আরেকবার বলো। স্যারকে লাইনে রেখে লাউড স্পিকারে দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে ফোনের গ্যালারি থেকে অ্যাডমিট চেক করে বের করলো। রোল 393 রেজিস্ট্রেশন। এর তো দেখাবেই। রুল নাম্বারে 98 এর পরিবর্তে 93 টাইপ করলে। রুষা বুক থেকে মাথা তুলে ইর্তিজার দিকে তাকিয়ে ফোনটা কেড়ে নিল। স্যারকে বলল, স্যার আমি রুষা। কান্নার কারণে গলা ভেঙে গিয়েছে। পুনরায় বলল, স্যার ইর্তির রেজাল্ট এসেছে। স্যার হেসে উঠলেন ফোনের অপাশ থেকে, খুশি খুশি গলায় বললেন, যার এত সুন্দর, দুষ্ট, মিষ্টি, আদরের একটা বউ আছে, সে কি করে ফেল করবে? মেয়ে কান্না করে তো গলা শুকিয়ে ফেলেছ। তোমার হাজবেন্ড 2 সাবজেক্ট অনার্স পেয়ে পাশ করেছে। সাথে আরো বড় গুড নিউজ হচ্ছে ওর স্কলারশিপটা হয়ে গিয়েছে। আমি আবার অ্যাপ্লিকেশন করেছিলাম। ক্যাম্পাসে এসে বিয়ের এবং রেজাল্ট দুটোর মিষ্টি চাই, কিন্তু ইর্তি এবং রুষা। এতক্ষণে ইর্তির মুখে হাসি। রুষা স্তব্ধ। ইর্তির জবাব দিল, ইনশাআল্লাহ স্যার, আসলে সবার আগে আপনার এবং মাহির স্যারের সাথে দেখা করব। ইনশাআল্লাহ। ভালো থাকো। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। আসসালামু আলাইকুম। ফোন রাখার সাথে সাথে রুষা এত জোরে চিৎকার দিয়ে বলল, আমি জানতাম আমার ইর্তি পারবে, এই জন্য আমি মাহির চাচুকে ফোন দিয়েছিলাম ভালো করে রেজাল্ট চেক করতে। ইর্তিজা হাসছে, চাচির দিকে তাকিয়ে বলল, লক্ষ্মী কি আর অলক্ষ্মী কি আমি জানি না, তবে রুখসার আমার শান্তি। আর কখনো এইসব যেন না শুনি চাচি। আর নাইসা, লাস্ট ওয়ার্নিং, বিহেভ ইয়োরসেলফ। নাফিজ তোমার বড় ভাই বলে সহ্য করে, তুমি আমাকে বড় ভাই মানো না, সো আমিও নেক্সট টাইম থেকে ছোট বোন মেনে সহ্য নাও করতে পারি। নাফিজ যে চরটা মেরেছে ওটা ও না মারলে আমি মারতাম আজ। 2 দিন পর পরই কারো না কারো চর খাচ্ছ, নিজেকে শুধরাও। বড় হচ্ছ, ব্যাপারটা অশোভনীয়। নাফিজের দিকে তাকিয়ে ইর্তিজা বজ্রপাত হওয়ার মতো একটা মন্তব্য ছুড়ে দিল, নাফিজ, আমারও বোন আছে, রুখসার আর ইশরাকেও দেখি আমি। বিনিতা কিন্তু ভালোই রাগি মেয়ে, আমি যতদূর জানি, তবে মেয়েটা ভালো। তুই তো কথা বলেছিস। চাচি আর নাইসা মুখটা সংযত রাখবেন, ভবিষ্যতে বিপদ নিজের ঘাড়ে ডেকে নেবেন না, না হয় আদা জল খাইয়ে ছাড়বে। জামশেদও বলে উঠল, মেয়েটাকে না হয় বিয়ে দেবে, কিন্তু তোমাকে আবার কে নেবে? ঝর্ণা, কি শুরু করেছো? ঘরে নতুন বউ আনবে, এখনো নিজেকে সামলাচ্ছ না, পরে মা মেয়ের কপালে দুঃখ আছে। ঝর্ণা নাইসাকে নিয়ে হন হন করে রুমে চলে গেল। ইর্তিজা হাত দিয়ে বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরল জসিম সাহেবের চোখে পানি। কানের কাছে ফিসফিস করে বলল, তোমার ছেলে ডাক্তারের থেকে পারমিশন নিয়েছে আব্বু, তোমার অপারেশনের দিনে তোমার পাশে থাকার। তাই আমি অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। নীলাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমার চোখের প্রতিটি অশ্রু আমার জন্য অভিশাপ। আমি তোমার কষ্ট নিতে পারি না, জানো সত্ত্বেও কেন তোমার 2 চোখে পানি দেখি। আমি শুধু তোমার সুন্দর ঠোঁটে আমার জন্য দোয়া এবং হাসি চাই। নীলা ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাপ, আমি তো 2 চোখে একটু আগে যে কষ্ট দেখেছি, আমি তো বুঝি। আমি মা, তুই রাত জেগে খেয়ে না খেয়ে কিভাবে পড়ছিস,
স্কলারশিপ যেদিন ক্যান্সেল হয়েছিল সেদিন তোকে সারা রাত ঘুমাতে দেখিনি। আজ দেখলাম তোর সেই চোখের কোণে পানি। আমার ছেলেটা কতটা আঘাত পেলে এভাবে ভেঙে পড়তে পারে কেউ বোঝেনি, আমি বুঝেছি। ইর্তিজা মাকে জড়িয়ে ধরে আঙুলের কোণায় চোখের পানিটুকু মুছে হেসে বলে, যাও তো, ইমোশনাল হয়েও না। মেহেদি দাও তোমরা, তোমাদের ভরা হাতের মেহেদির ছবি আমি ফেসবুকে দেব। জায়েদ ফেসবুকে ছবি দেখে রুকাইয়াকে ডেকে দেখাচ্ছে। রুকাইয়া ফোন হাতে নিয়ে দেখে কতগুলো হাতের ছবি, তাও মেহেদি ভরা। রুকাইয়া হেসে বলে, এগুলো তো মেয়ের হাত, ইর্তি আপলোড দিল। আরে ক্যাপশনটা পড়ো। রুকাইয়া ক্যাপশন পড়ে, এখানে প্রতিটা হাত আমার জীবনের সবচেয়ে বড় সত্য। একটি আমার আশ্রয়স্থল, আমার মা, অন্যটি আমার প্রাণ, আমার বোন ইশরা, যার সাথে একসাথে আমি দুনিয়ার সৌন্দর্য, মায়া, ভালো মন্দ দেখেছি। সেই হাতটি আমার সাহস দেওয়ার, একসঙ্গে পথ চলার, ভরসা করার প্রতীক আমার রুখসার। এই 3 নারী আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। দুহাত ভর্তি মেহেদি, পরে লাল শাড়ি, লাল চুড়ি পরেছিল, খুলে ফেলেছে। ইশরা পায়ে আলতা লাগিয়ে দিয়েছে, ছোট লাল লিপস্টিক, ঘন কালো বড় চুলগুলোতে গাজরা দিয়ে খোপা করা। ফারিয়া সবাইকে মেহেদি লাগিয়ে দিয়েছে। রুষা হাতে মেহেদি নিয়ে খাটের এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। ইর্তিজা একদম মুখোমুখি, পরনে কালো পাঞ্জাবি, এখনো খুলেনি। আসার পর থেকে এই রূপসী বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর ঠোঁট টিপে হাসছে। রুষা লজ্জা পেয়ে বলল, এভাবে হাসছেন কেন? ভাবছি কি? রোজা তো শেষ, আবার সংযমের দিনও শেষ। ইর্তি আমার হাতে মেহেদি। আই নো জান, কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে। আর আপনাকে কিছুই করতে হবে না, চুপচাপ থাকেন। মানে? লাল লিপস্টিক কে লাগিয়ে দিয়েছে? ছোট চাচি। একদম ঠিক করেনি। কেন? ব্যাড টেস্ট। না না, এটা ম্যাকের লিপস্টিক। ম্যাকের তো নোট হয়, ল্যাপটপ হয়, লিপস্টিক হয়, তা তো জানতাম না। আরে হয় হয়, এটা অনেক দামি, ম্যাক রেট্রো ম্যাট, 2600 টাকা। ইর্তিজা চক্ষু ছানা পড়া, চোখের পলক ছাপটে বলে, আমার একটা পাঞ্জাবি কেনা যাবে এই দামে, একজোড়া জুতো কিনতে পারবো। বাপরে, বড় লোকের বেটি। আপনি বুঝি কিনে দিবেন না? আমি তো মেকআপ অনেক পছন্দ করি। দিব যদি টেস্ট ভালো হয়। ভালো তো টেস্ট। কিভাবে বুঝবো? টেস্ট করে দেখেন। বলছেন? হ্যাঁ, ওই যে ওয়ার্ড্রোবের উপর ব্যাগটাতে আছে, নাকে নিয়ে স্মেল নেন। দরকার নেই, আপনারটাতেই হবে। বাইরে ঠান্ডা বাতাস, জানালার পর্দা গলিয়ে দক্ষিণা বাতাস প্রবেশ করেছে রুমের মধ্যে। নীরবতা, ভালোবাসা বই প্রকাশে আজ প্রকৃতিও সায় দিচ্ছে। আকাশের চাঁদও বুঝি লজ্জা পায়। আজ একবার দেখা দিয়েছে আগামীকালকের খুশির আমেজ ছড়িয়ে। পুরো বিশ্ব আজ ঈদের খুশিতে একাকার। ইর্তিজার তো খুশির অন্তই নেই। রুকসারকে নিয়ে এই প্রথম ঈদ, রেজাল্ট, স্কলারশিপ, আর সাথে সুন্দর পরিবার। না, অপ্রাপ্তি নয়, সেরা প্রাপ্তি। জানালা গলিয়ে আসা সুমিষ্ট ঘ্রাণ যেন শরীর মন জুড়িয়ে দিচ্ছে। শেষ রাতের পর পানি একদম বরফের মতো হয়ে গিয়েছে। প্রতি বছর ঈদের দিন বৃষ্টি হয়, এটা যেন প্রকৃতির অপরিবর্তিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বরফ শীতল পানি যখন শরীরে পড়ছিল, মনে হয়েছিল কেউ উপর থেকে কয়েক টন বরফ কুচি ঠেলে স্বাগত জানাচ্ছে সুখী জীবনে। বরফ কুচির স্নান সেরে সাদা তোয়ালে জড়িয়ে বেরিয়ে আসতেই দেখে প্রিয় অঙ্গনা জানলার গ্রিল ধরে আঁচল ছড়িয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির দমকা হাওয়ার ছিটা তখনও মুখে এসেই পড়ছিল। সদ্য স্নান সেরে আসা রমণীকে ভেজা চুলে মনে হচ্ছে সত্যি কোনো অপসরই তার মধ্যে বুঝি ভর করেছে। রুকসার জানালা আটকে দিন, ঠান্ডা লেগে যাবে। ইর্তিজা দিকে না তাকিয়ে বল, লাগতে দিন, সারিয়ে তোলার জন্য আমার ডাক্তার সাহেব আছে। ভালোবাসা কি কম হয়ে গিয়েছে? পুনরায় আমাকে আহ্বান জানাচ্ছেন? যতবার বসতে আসবেন ততবারই সাড়া পাবেন। আমি যে আপনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। বন্ধু ইর্তিজা শিখিয়েছিল কিভাবে জীবনটাকে আনন্দময় করতে হয়। স্বামী ইর্তিজা শেখাচ্ছে কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় সকল পরিস্থিতি উত্তরে, কিভাবে ভালো থাকতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, আদায় করে নিতে হয়। ইর্তিজার শাকচুন্নির থেকে হয়ে গেলাম প্রিয় অঙ্গনা।
আর কি থাকতে পারে ছোট জীবনে এর চেয়ে বড় পাওয়া? রুষা ঘুরে এসে সোজা ইর্তিজার কোলে এসে বসল, গলা জড়িয়ে ধরল। ডিম লাইটের টিম টিম আলোতে একদম চোখের মনিতে তাকিয়ে থাকলো। ইর্তিজা ঠোঁট কামড়ে হাসল, রুষাকে পাজা কোলে করে খাটে শুইয়ে দিল। ইর্তিজা উঠতে চাইলে রুষা বাধা দিল। ইর্তিজা ছাড়িয়ে নিতে নিতে বলল, চেঞ্জ করে আসি। অনলি ট্রাউজার। ওয়াই নট টি শার্ট? I wanna enjoy your smell. Your t-shirt is my big enemy. ইর্তিজা উঠে চেঞ্জ করতে করতে ও করে হেসে উঠল। চমৎকার কথা বলেছে তো, টি শার্ট নাকি কারো ইনিমি হয়। ব্যাপারটা ইর্তিজা মজা পেল। শরীর জুড়ে বয়ে যাচ্ছে প্রশান্তি। এই মেয়েটা কখনো কলসে থাকে, আবার কখনো নিজেকে উন্মুক্ত করে। উদম বুকে মাথা রেখে পরম শান্তিতে নিদ্রিত আছে প্রিয় রমণী। কপালে উষ্ণ পরশ দিয়ে গালটাকে আলতো ছুঁয়ে ধীর গলায় ডেকে উঠল, ম্যাডাম উঠতে হবে যে, নামাজে যাব। পলক ঝাপটে স্লোত গতিতে আর মোড়া ভেঙে চোখ খুলে আকর্ষণীয় হাসি উপহার দিল স্বামীকে। ইর্তিজা ঠোঁটে চুমু খেয়ে বলে উঠল, শুভ সকাল ম্যাডাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। এবার উঠি? আর একটু। ঘড়িতে 6টা বাজে, ফ্রেশ হয়ে নি। রুষা নিজে উঠে বসল। ইর্তিজা উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে খাটের উপর সব রেডি। একটা ছাই রঙা পাঞ্জাবি, সাদা পাজামা এবং কালো টাইটানের ঘড়ি। ইর্তিজা সব পরে রেডি হয়ে রুম থেকে বের হওয়ার সময় ঘুরে ফিরে এসে রুষার গলায় চুমু খেয়ে বলে, রেডি হয়ে থাকবেন, ঈদের নামাজ থেকে ফিরে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর হুডটাকে আমার ঘরের শোভা বাড়াতে দেখতে পাই, মনে থাকবে? রুষা খিলখিল করে বাচ্চাদের মতো হেসে ওঠে। সে নাকি সুন্দর, এই ছেলে পারেও পাচ্ছে। ইশরা একটা বেগুনি জামদানি পরেছে। ঈদের নামাজ শেষ, রাবি ভিডিও কলে স্ত্রীকে দেখে মুচকি মুচকি হাসে। ইশরা লজ্জা পেয়ে বলে উঠল, তুমি তো বিয়ের আগে কথাই বলতে না, এখন এভাবে তাকাও কেন? তুমি তো বিয়ের আগে এভাবে সাজতে না, এখন এভাবে সাজো কেন? তখন কি আর বর ছিলে? অন্য পুরুষকে এমন সাজ দেখানো যায়? একদম, শুধু আমাকে দেখাবে, লোভ লাগাবে এবং আনকাউন্টেবল আদর নেবে। ইশরা লজ্জায় লজ্জাবতী। দুজনের এমন দুষ্টু মিষ্টি আলাপনে ভালোবাসা গভীর হয়। রুষা সেই কালো জামদানি পরেছে, কানে একজোড়া স্বর্ণের টপ, গলায় চেন, চুলগুলো স্ট্রেট করে ছেড়ে দিয়েছে। হালকা মেকআপ লুকে খুব মানিয়েছে। নাইসা রেডি হয়ে ডাইনিংয়ে এসে বসেছে। একবার রুষার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে খাচ্ছে। মনিহার বিপি বলে উঠল, ও নাচবো, আমার সব আশা তো পূরণ হইল একখান ছাড়া। কি দাদি? এবার পুতের ঘরে নাতি দেখবার চাই। রুষা সেমাই নাকি মুখে উঠে বিষম খেল। ততক্ষণে নামাজ শেষ, ছেলেরা বাসায় ফিরেছে। ইর্তিজা কথাটা শুনে রুষার দিকে পানির গ্লাসটা বাড়িয়ে মাথায় আলতো করে চাপ দিচ্ছে। দাদির দিকে তাকিয়ে বলল, বিয়ে করলাম যে মাসও তো হলো না দাদি, এত তাড়াতাড়ি কেন? আমারে আর 2টা দিন সময় দাও। এর মধ্যে তোমরা তো মাঝে মাঝে বউটারে আলাদা কইরা দাও, রাতে ভালোবাসতেও পারি না ঠিক মতো। মনিহার বিবি বলে উঠল, যার ক্ষমতা আছে হে এক রহনে বিলয় মারতে পারে। তুমি যদি না পারো দাদা, এটা তো তোমার সমস্যা। তোমার দাদাই তো এক রাতেই মারছিল, হেল লাগাই তোমার বাপ আইলো। ইর্তিজার কথা শুনে লজ্জায় এক একজন এক এক দিকে উঠে গেল। রুষা সোজা রুমে চলে গেল। জসিম সাহেব থমকে গিয়ে বললেন, যেমন দাদি তার তেমন নাতি। নাফিস আর জামালের হাসির শব্দে ঈদের সকালটা ভারী মিষ্টিময় হয়ে উঠল। রুমে এসে ইর্তিজা দেখে রুষা বড় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ইর্তিজা এগিয়ে আসতে পায়ে ধরে সালাম করলো। আচমকা এমন কাজে ইর্তিজা হতবাক হয়ে ধরে ফেলল। থতমত খেয়ে বলল, কি করছেন? মনে হলো করা উচিত, মন থেকে করেছি সত্যি। ইর্তিজা বুকে টেনে বলল, আর কখনো করবেন না এমন কাজ, আমাকে বিব্রত অবস্থায় ফেলে দিলেন। ইর্তিজা পকেট থেকে ওয়ালেট বের করে 2000 টাকার নোট দিয়ে বলল, সরি, এর থেকে বেশি আপনার স্বামীর পক্ষে এখন দেওয়া সম্ভব না, তার সামর্থ্যের বাইরে। যদিও এখনকার মেয়েদের 5-10-এও হয় না, সেখানে দুই তো অর্থহীন। আমি অনেক খুশি, আমি টাকা চাই না আপনার, আপনি থাকলেই আমি খুশি। দাদির কথাটা কিন্তু আমি রাতেও বলেছিলাম। রুষার মনে পড়ে গেল ইর্তিজার বলা রাতের কথা। রাতে ইর্তিজা বলেছিল,
সেদিন বলেছিলাম না আমি বাড়িতে জিতলে যা চাইবো তাই দিতে হবে। আজ চাইবো, দিবেন? সাধ্য থাকলে অবশ্যই। আমার জুনিয়র ইতি অথবা রুখসার লাগবে। আমি আমার কনভোকেশন আমার সন্তানকে সাথে নিয়ে নিতে চাই। সম্ভব কি? যদিও জানি আমার শ্বশুরমশাই শুনলে আমার পেছনে 3rd ডিগ্রি দেওয়ার জন্য বসে থাকবে, কিন্তু কথা সেটা নয়। কথা হলো শ্বশুরমশাইয়ের কন্যা কি চায়। রুষা বাকশূন্য হয়ে পড়ল। যদিও একটা কাজ রুষা গত কিছুদিন ধরে করে আসছিল, ভয় ভয় বলেনি। এখন যেহেতু ইতি নিজ থেকেই চাচ্ছে, তাই আর চিন্তা করবে না। একজন ডাক্তার হয়ে কিছুতেই ক্ষতি ডেকে আনতে পারবে না। রুষা কৌতূহল নিয়ে বলল, এত অল্প বয়সে বাবা হতে চাইছেন, তখন তো দায়িত্ব এড়াতে পারবেন না। কে বলেছে আমি দায়িত্ব এড়াতে চাই? আমি আমার যা আছে তাতে আমার সন্তানদের হবে। এখন যা পরিশ্রম করছি তার দ্বিগুণ করব। বলতে বলতে রুকসারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। রুকসার চুলে হাত দিয়ে বিলি কেটে দিতে দিতে বলল, আপনার তো স্কলারশিপ হয়ে গিয়েছে, আমাকে ছেড়ে কি চলে যাবেন? যেতে তো হবে যদি আপনি চান, নতুবা না গেলাম। অবশ্যই যাবেন, তবে যে আবার চলে আসবেন আমার জন্য না হলেও জুনিয়রের জন্য আসবেন। ইর্তিজা মিষ্টি হাসি দিয়ে জানা দিল, ফিরে তো আসতেই হবে। প্রাণ যে এখানেই পড়ে আছে। বাইরে থেকে সবাই দেখতে এসেছেন রুষাকে। মনিহার বিবি গতকাল মিষ্টি বিলিয়েছে আশেপাশের বাড়িতে। সকলের সাথে দেখা হওয়ার পর রুষা এবং ইর্তিজা বিকেলে ঘুরতে বেরিয়েছে। গায়ের পথ ধরে হাঁটতে হাঁটতে ইর্তিজা রুষার হাত ধরে বলে উঠল, রুকসার, আমাদের আগের দিনগুলো ভালো ছিল নাকি এখনের গুলো ভালো? একটা আবদার করি। কি? আজ সারাদিন আমার বন্ধু ইর্তি হয়ে থাকবেন। ইর্তি যা যা করতে দিত সব করতে দিবেন। ইর্তিজা কিছুক্ষণ চুপ করে রুষার দিকে তাকিয়ে বলে, ডান। সত্যি? ইয়া, শুরু কর, যা খুশি কর। আজকে সারাদিন ইর্তি তার প্রিয় বান্ধবীর নামে করে দিয়েছে। ইর্তি, আমি সাঁতার শিখবো। পারিস তুই? না, তুই শিখাবি। চলো শিখাবো। রুষা রীতিমতো চমকিত। কখনোই কল্পনাও করেনি ইর্তিজা রাজি হবে। রুষা হাত ধরে দৌড়াচ্ছে। আর করে দাঁড়িয়ে না থেকে চল, সময় নষ্ট করিস না। নদীর আশেপাশে মানুষ নেই। ঈদের দিন বিকেল বেলা কেউ থাকবে না, এটি স্বাভাবিক। নদীতে সাঁতার কাটা, শালুক ফুল তোলা, গাছের বড়ই পাড়া, সুপারি বনে ঘোরা, সাইকেল চড়ে বেড়ানো, ধান ক্ষেতের আইল ধরে হাঁটা, এক পশলা বৃষ্টিতে ভেজার আনন্দটাই ছিল এবারের ঈদের সেরা পাওয়া। রুষা ভুলে গিয়েছিল সে কারো স্ত্রী, কারো ঘরের বউ। মনি ছিল সে ইর্তিজার একমাত্র প্রিয় বান্ধবী। ঈদের আনন্দ কাটিয়ে ফিরে আসে বাড়ি। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে 4 মাস। ইর্তিজা এবং রুষা কলেজে নিজেদের মাঝে যথেষ্ট দূরত্বই বজায় রাখে। এবার রুষা দৃঢ় প্রতিজ্ঞ, কলেজে ব্যাপারটা জানালে এটা নিয়ে অনেক রকম রিউমার ছড়াবে। তাই রুষা চাইছে ফাইনাল প্রফের পর সবাইকে জানাবে। ওপিডি শেষে রুষা ফিরেছে ল্যাবে। ল্যাবের কাজ গুছিয়ে মাহির স্যারের চেম্বারে যেতে হবে একটা শর্ট কেস নিয়ে কথা বলতে। আজ 3 দিন ইর্তিজার সাথে দেখা হয়নি। ঢাকার বাইরে পাঠানো হয়েছে, সেখানে মেডিকেল ক্যাম্পের কাজে গিয়েছে। ওটা শেষ করে সেমিনার আছে। গতকাল থেকে রুষার মনে হচ্ছে ওকে কেউ আড়াল থেকে ফলো করছে। মনির এই ভয়ের জন্য মেডিকেল কলেজটাকে এখন পুরোপুরি ইনসিকিউর লাগে। সিমিন পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, রুশি, আর ইউ ওকে? দোস্ত, আমার শরীর খারাপ লাগছে। আমার কেন এমন মনে হচ্ছে যে কেউ আমাকে ফলো করছে। ইরানের ভয়টা এখনো মন থেকে যায়নি, তাই না? তা তো আছেই। চল, দুশ্চিন্তা করছিস কেন? ইর্তি আসলে বুঝিয়ে বলিস। রুষা ও সিমিন ল্যাব থেকে বেরিয়ে মাহির স্যারের রুমের দিকেই গেল। কি করতে হবে মনে আছে? কাজে যদি গন্ডগোল পাই ওখানে এসে মর্গে এডমিশন করিয়ে দেব। রুষা মাহির স্যারের সাথে কথা বলে রিপোর্ট হাতে নিয়ে বের হলো। রিপোর্টটা ব্যাগে ঢুকিয়ে ইর্তির কথা মনে পড়তে খুশি লাগছে। কিছুক্ষণ আগে ইর্তি মেসেজ দিয়েছিল, জানিয়েছে সিলেট থেকে একটা নীল মণিপুরি শাড়ি কিনেছে। ঢাকা আসলে ওরা ঘুরতে যাবে। আগামীকাল ইর্তি একটা সারপ্রাইজ নিয়ে আসবে রুষার জন্য। রুষা দোতলার সিঁড়ি দিয়ে নামতে কেউ একজন মুখ চেপে ধরে একটা অন্ধকার কেবিনে ঢুকিয়ে ফেলল। এই ভয়টাই রুষা পাচ্ছিল। মন তো মিথ্যা বলে না। মনে মনে দোয়া পড়ে আল্লাহকে স্মরণ করেছিল।
শরীর ঝিমিয়ে উঠছিল, ক্লাস্ট্রোফোবিয়া পুনরায় ঘিরে ধরেছে। রুমটা ফ্যাপসা অন্ধকার। ভূতের ভয় ছিল না, তবে আজ মানুষের ভূতের সব রকম ভয় একসাথে হয়েছে। রুষাকে নিস্তব্ধতা ঘিরে ধরেছে। এতক্ষণ ধস্তাধস্তি না করলেও এখন চেষ্টা করছে, পারছে না। শেষমেশ শরীর নেতিয়ে পড়তে চাইলে কানের কাছে সামনে ফিসফিস শব্দ এলো। Congratulations, Bo. Thanks a lot. Mahir sir informed me about the good news and I can't wait to see you.